স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দাবি দাওয়া নিয়ে দুপুর 2টায় সচিবালয়ে বৈঠক হবে। গতরাত 2:30টায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা এমন আশ্বাস দিলে প্রায় 14 ঘণ্টা পর আহতরা সড়ক থেকে হাসপাতালে ফিরে যান। রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি বুধবার দুপুর 1টা থেকে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। গত জুলাই-আগস্টে সরকার বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া ব্যক্তিদের এই বিক্ষোভের শুরু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে। বুধবার ওই হাসপাতাল পরিদর্শনকালে তিনি আহত সবার সাথে দেখা করেন নাই অভিযোগ করে বিক্ষোভ শুরু করেন আহতরা। রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, মাদক কারবারি ও ছিনতাইয়ের মতো বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত 3 মাসে অর্ধশতাধিক অপরাধমূলক ঘটনা ঘটলেও থানায় অভিযোগ ও মামলা হয়েছে মাত্র 12টি। যৌথ বাহিনীর অভিযানে 2 শতাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তবে মূল নিয়ন্ত্রণকারীরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ। এমনভাবে আসে তারা, বোঝা যায় না যে তাদের এমন সন্ত্রাসী বাহিনী। ছিনতাইকাররা রাস্তায় চুরি চাকুরিয়া বড় বড় চাপাটিরা দাঁড়ায় আছে, ওদের সাথে তো কেউ মুখ খুলতে চায় না, সহজে ভয়। রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের এমন ভীতিকর অবস্থা দীর্ঘদিনের। বিপদগামী কিশোরদের সন্ত্রাসী কার্যক্রমে ভীতিকর পরিস্থিতি কোটা এলাকায়। গত 5 আগস্টের পর থেকে 22 অক্টোবর পর্যন্ত শুধু মোহাম্মদপুরে খুন হয়েছেন 10 জন। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং বাজার ও ভূমি দখল। এখানে আপনার সকাল 5টা বাজে আসে, আইসা যারা আপনার অফিস ডিউটি করে ওই টাইমে লোকজন ধরিয়া টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ আর না দিলে আপনার মারে, কোপ দেয়। গ্যাস আনতে যাই তখন দেখা যায় যে ছিনতাইকাররা রাস্তায় চুরি চাকুরিয়া বড় বড় চাপাটিরা দাঁড়ায় আছে। জি জি, যাকে বা তার কাছে রেখা যায় বা কেউ টার্গেট করলে তার কাছে নিয়ে যায়। যখন মানুষজন কমে তখন ছিনতাইটা হয়। গত 20 অক্টোবর সকালে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে দিনে দুপুরে একটি প্রতিষ্ঠানের গাড়ি আটকে অস্ত্রের মুখে 11,85,000 টাকা ছিনতাই করে 6 দুর্বৃত্ত। এ ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় সেই ছিনতাইয়ের ভয়াবহতা। তো আমরা ভয়ে দোকান বন্ধ করে চলে গেছি। দেখে তাদের হাতে বড় বড় নতুন একবারে তারা এগুলো দিয়ে গাড়িতে কোবাইতেছে। দেখলাম ওর মধ্যে 3 জন উঠিয়া চাপাটি একটা সাদা এত বড় উঠিয়া এইরকম হাতে এইরকম জাগাইয়া সোজা গেল। সম্প্রতি চাঁদার দাবিতে 40 ফিট বাজারে কাজ আটকে দিয়েছে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ। এ সময় নির্মাণ সামগ্রী নিয়ে চলে যায় তারা। কিশোর গ্যাং আইসা কোমরতে চাপাটি বাইর কইরা দুইটা লেবার গোপিসের ঘাড়া দেয়া বাড়ি দিছে, একজনের আঙ্গুলে কোপ দিছে, আরেকজনের পিঠে কোপ দিছে। আমরা দেখেছি ওরা চাপাটি চুপাটি লয়ে আইছে, সাদা সাদা কতটি চাপাটি লয়ে আইছে, আয়া ঢোকলো, ঢুকিয়া কয় কাজ বন্ধ। ওই ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন 2 শ্রমিক। 26 তারিখে এসেও আমার লেবার একটা কোপ দিছে আঙ্গুল বাঁচে, আর এখানে বাড়ি দিছে লেবারের মাড়ি, ওই সোয়েল কাজ করে ওদের দুজনের, এবং কোদাল, সাপাল, দাও, করাত এগুলো নিয়ে গেছে। বলছে যে কোনো কাজ করবি না এই জায়গায়। হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেখানে জহিরুল ইসলাম ওরফে জহির, শাহজাহান হাওলাদার, গ্যারেজ সোহেল, মহিদুল ইসলাম ওরফে মাহি, বাদ রাসেল ও মোবাইল বাবু সহ 10 জনের নাম উল্লেখ রয়েছে। তবে থানায় বাদীর উপস্থিতিতেই অভিযুক্ত জহিরকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দেন মোহাম্মদপুর থানার এসআই। লেবারদেরকে বলছে ওদের সাথে যোগাযোগ করা ছাড়া কাজ করতে না। কোনো টাকা টুকা ছায়া জানে, ওরা চাঁদা লেগে এগুলো করে। ওরা কিশোর গ্যাংয়ের লিডার, বড় বড় লিডার এরা কিশোর গ্যাং পালে। আমার সামনেই ওই এসআই ওই আক্কেল আলী, উনি ওদেরকে ফোন দিয়ে বলতেছে তোমাদের নামে মামলা করতে আসছে, জিডি করতে আসছে, তোমরা সতর্ক হও। এই ঘটনাকে কেন্দ্র করে এসআইয়ের পক্ষেই সাফাই গাইলেন থানার ওসি। কথা বলেন কিশোর গ্যাং নিয়েও। তার যদি ব্যাড ইন্টেনশন হতো আক্কেল আলী, আমি তাকে ডিফেন্ড করছি না, আমি বলছি যে সে গুড ফেইথে এটা করেছে। এটা আসলে তার প্রফেশনালিজমের একটু ঘাটতিও আছে বলা যাবে। আমরা তাদেরকে পর্যবেক্ষণে রাখছি, চেষ্টা করতেছি তথ্য নেওয়ার, আমাদের ইন্টেলিজেন্স লাগানো আছে তাদের পেছনে। তো তারা মোহাম্মদপুরের ভিতরে থেকে পরিচালনা করার মতো দুঃসাহস তাদের এই মুহূর্তে নাই। থানায় অভিযোগ বা মামলা করলে কিংবা গণমাধ্যমে হয়রানির কথা তুলে ধরলেও হামলা ও হুমকি দেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে মামলার অভিযোগ উঠেছে। এতে শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করা হয়। তবে মামলা দায়েরের 1 মাস পর থানায় এসে হাজির সেই মৃত আখ্যা পাওয়া আল আমিন মিয়া। জীবিত থাকার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। গত 24 অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন কুলসুম বেগম নামে এক নারী। ওই মামলা গত 8 নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। মামলায় কুলসুম বেগম তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাংলা গ্রামে, আর বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া এলাকায়। মামলার এজাহারে লেখা হয়, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল 4টার দিকে আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে অংশ নেন আল আমিন। তবে পরাজয় মানতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালালে বাদীর স্বামী আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়ে আল আমিনের মৃত্যু হয়নি। তখন তিনি সিলেটে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক আল আমিন। গত 3-4 দিন আগে একজন আমার ফোন দিয়ে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে, আমি মারা গেছি, আমার 5 তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে, এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে। জীবিত স্বামীকে মৃত বলে মিথ্যা মামলা দায়েরের জন্য বাদী কুলসুম বেগমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুমের স্বামী আল আমিন আসলে মারাই যায় নাই। তখন আমরা গতকালকে যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা, তখন আমরা আল আমিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করার পরে আল আমিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করব। শুধু এটি নয়, সাভার ও আশুলিয়া থানায় জুলাই গণহত্যার ঘটনায় মোট মামলা হয়েছে 84টি। শুধু হয়রানি করতেই এসব মামলায় অনেককে আসামি করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। হঠাৎ করে হয়তোবা ব্যক্তি আক্রোশ, আমি আসলে বোধগম্য নয় যে কি কারণে যেন আমরা দুইটা মামলার সাথে 3টা মামলার সাথে আমি, আমার ছোট ভাই এবং আমার ছোট চাচা 3টা মানুষ আমরা জড়িত হয়ে গেছি। এমত অবস্থায় এই সকল মামলায় আমি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবীরা বলছেন, মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা মামলার সাক্ষীদেরও জেল জরিমানার বিধান রয়েছে। যে ইনফরমেশনটা যার কাছে আছে, অর্থাৎ মামলার বাদী, এই মিথ্যা মামলার জন্য দণ্ডবিধি 1860 211 ধারায় সুস্পষ্টভাবে শাস্তির বিধান রয়েছে, যেখানে এই মিথ্যা মামলার জন্য 7 বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে। এর আগে মিথ্যা মামলা বা আসামি করার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ। দীপ্ত, বার্তা কক্ষ। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আগাম জাতের আলুর চাষ। এরই মধ্যে 2700 হেক্টরের বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী কৃষক, তবে খরচ বেশি পড়ছে। বাড়তি লাভের আশায় ঠাকুরগাঁওয়ে প্রতিবছর আগাম জাতের আলু চাষ করেন চাষিরা। জেলার 5টি উপজেলায় এখনও রোপা আমন ধান কাটামাড়াই শেষ হয়নি। তবে সদ্য ফাঁকা হওয়া জমিতে এখন আগাম আলু চাষ করতে ব্যস্ত চাষিরা। জেলার বিভিন্ন স্থানে ডায়মন্ড, অ্যাস্টেরিক ও কার্টিনাল নামে আগাম জাতের আলু চাষ করা হয়েছে। এগুলো রোপণের 55 থেকে 60 দিনের মাথায় বিক্রির উপযোগী হয়। এবছর কৃষকরা বাইরে থেকে আলুর বীজ কিনেছেন 80 থেকে 85 টাকা কেজি দরে। গত বছরের তুলনায় বেড়েছে 25 থেকে 30 টাকা। বেড়েছে সারের দামও। বস্তা প্রতি বাড়তি গুনতে হচ্ছে 200 টাকা পর্যন্ত, সঙ্গে সেচ ও কীটনাশকের অতিরিক্ত খরচ। গতবার তুলনায় এবার দ্বিগুণ আলুর খরচা। আগে বিঘা প্রতি খরচ হচ্ছিল 40,000, এখন বিঘা প্রতি খরচ হচ্ছে 70,000। এবার সেচের দাম, আলুর বীজের দাম, সার বিষের দাম অধিক পরিমাণ বাড়তির কারণে পর্যাপ্ত যদি আমরা দাম না পাই, তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ব। কৃষকরা বলছেন, গত 2 মৌসুমে বাজারে আলুর ভালো দাম পাওয়ায় এবছর বাড়তি উৎপাদনে ব্যয়ের ঝুঁকি নিচ্ছেন। এর আগে আলুর দাম অন্তত ভালো দামেই পাইছি, তো এবার একটু বীজের দাম বেশি। এবারও আমরা আশাবাদী যে এইবারও আমরা ভালো দামে আলু বিক্রি করতে পারবো। আগামীতে লাভবান হব কি হব না, যদি সেটার দাম থাকে সেটা আমরা লাভবান হইতে পারি আর কি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ভালো ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। আশা করি আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি অর্জন হবে, কারণ আমরা কৃষকের মাঝে আলু চাষের আগ্রহ দেখতে পাচ্ছি। আবহাওয়া ভালো থাকে, প্রকৃতিগত কোনো সমস্যায় না পড়ি, তাহলে আলুর ভালো ফলন পাবো।
ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে ২৭,৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ পাওয়া গেছে। গতরাতে কলাপাড়ার পূর্ব মধুখালী গ্রামের কৃষক চান মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করে অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবেশবাদী সংগঠনটির সদস্যরা জানিয়েছেন, কালোর মধ্যে হলুদ ডোরা কাটা সাপটি ওই কৃষকের জালে আটকা পড়ে। এ সময়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে ৭ জন মারা যান। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৩,৭০০ ছাড়িয়ে গেছে। এদিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত ১০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এ বৈঠক হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ট্রাম্প ও বাইডেনের মধ্যে ২ ঘণ্টা ব্যাপী বৈঠক হয়। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের। এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দেন। দর্শক, এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্র কবর রচনা করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বক্তব্য দেন। পাশাপাশি রয়েছে জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার। জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো, ডক্টর ইউনূসের বক্তব্য দিয়ে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়ক অবরোধ। পাশাপাশি ছাত্র জনতার আন্দোলন, কিশোর খুনে 2 থানায় 2 মামলা, বাবার মামলা নেওয়া হলো না। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। সমকালের শিরোনাম করা হয়েছে, ব্যাংকের আমানত তুলে সরকারকে ঋণ। এটি একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর দাঁড়িয়ে প্রতিবাদ, এই শিরোনামে আহতদের যে সংবাদ রয়েছে সেটি করা হয়েছে। বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে, হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনর্গঠন করছে জামায়াতে ইসলামী। এটি একটি বিশেষ প্রতিবেদন। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড, ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি 2, এই একটি বিশেষ শিরোনামে কালের কণ্ঠ প্রতিবেদন করেছে। আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। আজকের পত্রিকার শিরোনাম করা হয়েছে, 1000 কোটির ইভিএম এখন ইসির বোঝা, নির্বাচন কমিশন নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনাম। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।